তো তোমাদের জন্য কিন্তু আমরা প্রাইমারি টেট 2024 এবং প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য কিন্তু আমরা ফ্রি অফ কস্টে কিন্তু ইউটিউবে কিন্তু ক্লাস করাচ্ছিলাম। তো আজকের আমরা ক্লাস যেটা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পরিবেশবিদ্যা। ঠিক আছে, এই পরিবেশবিদ্যা কিন্তু থেকে তোমার প্রাইমারি টেটেও যেমন প্রশ্ন আসে সেরকম ইন্টারভিউতে প্রচুর প্রশ্ন আসে। এই পরিবেশবিদ্যা থেকে তাদেরকেই বেশি প্রশ্ন করা হয় ইন্টারভিউতে যাদের ব্যাকগ্রাউন্ডে সায়েন্স ছিল। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার জীববিদ্যা হতে পারে, উদ্ভিদবিদ্যা হতে পারে, ঠিক আছে, বা মানে এই সমস্ত পরিবেশবিদ্যা থেকে তোমাদেরকে প্রশ্ন করবেই, বা জিওগ্রাফি যদি অনার্সে থাকে। ঠিক আছে, এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু এই ইবিএস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করে। তাছাড়াও কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা যাবে তাদেরও কিন্তু প্রশ্ন করে। এবং ইভিএস থেকে তো তোমাদের প্রাইমারি টেটে প্রায় 30টা প্রশ্ন থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু প্রাইমারি টেট এক্সামের জন্য যারা পড়ছো এবং তার পাশাপাশি ইন্টারভিউর জন্য যারা পড়ছো সবার জন্য কিন্তু এই ক্লাসটা হেল্পফুল হবে। এমন না যে টেটে আসছে বলে ইন্টারভিউ তো আসবে না, এমন কিছুই না। ঠিক আছে, তোমাদের কিন্তু আসবে। তোমরা মাঝে মাঝেই বলো যে স্যার আমি আমি জীববিদ্যা নিয়ে অনার্স করেছি, তাহলে ওই জীববিদ্যা থেকে কি কি প্রশ্ন আসতে পারে এর মধ্যেই আসবে। ঠিক আছে, আউটে কিছুই প্রশ্ন করবে না, এর মধ্যেই আসবে। ঠিক আছে, এবং আমরা এই যে সেট 30টা প্রশ্ন করব এমসিকিউ আকারে, তার লাস্টের দিকে কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন আমরা দেখতে পারবো, যেগুলো কিন্তু প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে কিন্তু করা হয়, যেগুলোকে ক্লাসরুম ম্যানেজমেন্ট হতে পারে, সিচুয়েশন বেসড প্রশ্ন হতে পারে, বা তোমার প্রবলেম সলভিং কোশ্চেন হতে পারে। সেগুলো সবকিছুই এক কথায় মিক্সচার ভার্সন কিন্তু আজকের এই ক্লাসটি। ঠিক আছে, তো ক্লাসটি মনোযোগ সহকারে কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। 91 লেখা আছে, তার কারণে এগুলো আমাদের মক টেস্টের পেপার। ঠিক আছে, তো আমাদের লাস্টের দিকে তো ইভিএস থাকে, ওর জন্য কিন্তু 91 দিয়ে শুরু হয়েছে। ওকে, তো দেখো কি কি প্রশ্ন আছে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, যে জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি। এই অ্যামিবাতে কিন্তু তোমার অ্যামিবা যে তোমার জীবে কিন্তু এই যে কোষ বিভাজন সেটা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে বা মটর বা ব্যাঙের ক্ষেত্রে কিন্তু কোষ বিভাজন কিন্তু দেখা যায় না। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামিবা। নেক্সট 92 নম্বর প্রশ্ন, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কোন বিভাজনে? প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কোন বিভাজনে? সঠিক উত্তর কি হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মিওসিস কোষ বিভাজনে তোমার কিন্তু প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। 93 বলছে কি, ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ হলে কি রোগ হয়? ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ মানে বাধা। ঠিক আছে, বাধা যদি সৃষ্টি হয় তাহলে কোন রোগটি হয়? দেখো 4টে অপশন আছে, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, অ্যাসবেস্টোসিস আর হচ্ছে হাইপক্সিয়া। কি হবে সঠিক উত্তর? কি হবে সঠিক উত্তরটি? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, ব্রঙ্কাইটিস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 94 নম্বর প্রশ্ন, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? ট্রান্সজিন, অঙ্কোজিন, স্প্লিট জিন না সবকটি? মানে সবগুলো সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অঙ্কোজিন কিন্তু বলা হয় ক্যান্সার সৃষ্টিকারী জিনকে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে, রেড ডাটা বুক প্রকাশ করে কি? মানে সরি, কে প্রকাশ করে? ঠিক আছে, দেখতে পাচ্ছ 4টে অপশন আছে। তো রেড ডাটা বুক, ঠিক আছে, এটা কারা প্রকাশ করে? সেটা হবে অপশন এ, IUCN। এই যে তোমার অর্গানাইজেশন আছে তারা কিন্তু এই যে রেড ডাটা বুকটা প্রকাশ করে। ঠিক আছে, যে সমস্ত প্রাণীগুলো তোমার বিলুপ্তির পথে তাদেরকে কিন্তু এই রেড ডাটা বুকে কিন্তু মানে স্থান দেওয়া হয়। এই বুকটা প্রকাশ করছে কে? IUCN। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে। নেক্সট 96, মানব হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? কি বলা হয়? দেখো 4টে অপশন আছে, প্রসারণকে কি বলা হয়? ডায়াস্টোল বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন তোমার 97 নম্বর প্রশ্ন, দ্বিপত্র কপাটিকা থাকে, ঠিক আছে, কোথায়? দ্বিপত্র কপাটিকা থাকে কোথায়? দেখো 4টে অপশন আছে, অপশনগুলো আমি পড়ে তোমাদের সময় নষ্ট করছি না, আমরা অল্প সময়ে বেশি সংখ্যক করাবো। ঠিক আছে, সেহেতু অপশনগুলো অবশ্যই পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ, বাম আলিন্দ এবং বাম নিলয় সংযোগস্থলে তোমার দ্বিপত্র কপাটিকা কিন্তু দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্ন 98 নম্বর প্রশ্ন, সুস্থ মানুষের রক্তে প্রাপ্ত গ্লুকোজ শর্করা এর পরিমাণ কমে যাওয়াকে কি বলা হয়? একজন সুস্থ মানুষের রক্তে প্রাপ্ত গ্লুকোজ বা যেটাকে বলা হয় শর্করা বাংলাতে, এর পরিমাণ যখন কমে যায় সেটাকে কি বলা হয়? হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। ঠিক আছে, হাইপার আর হাইপোর মধ্যে তোমার গুলিয়ে ফেললে চলবে না। ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া বলা হয় যখন সেটার পরিমাণ কমে যায়। ওকে, নেক্সট দেখো 99 নম্বর প্রশ্ন কি বলছে, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? সঠিক উত্তর কি হবে? 4টে অপশন আছে, দেখো সঠিক উত্তর হবে অপশন এ, পাল মোনারি কপাটিকা কিন্তু দেখা যায় ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে। ওকে, নেক্সট প্রশ্ন 100 নম্বর প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের পেস মেকার কাকে বলা হয়? পেস মেকার কাকে বলা হয়? সঠিক উত্তর হবে, দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন বি, SA নোডকে কিন্তু তোমার পেস মেকার কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন 101 নম্বর প্রশ্ন, একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার নাম কি? WBC মানে হোয়াইট ব্লাড কর্পাসাল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে একটা দানাবিহীন মানে WBC বা শ্বেত রক্তকণিকার নাম কি? সেটা হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর,
লিম্ফোসাইট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 102 নম্বর প্রশ্ন, মানব নেফ্রনের কোন অংশে পরিস্রাবণ হয়? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন এ গ্লোমেরুলাস। ঠিক আছে, গ্লোমেরুলাস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 103 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পড়িয়ে কিন্তু এসছে, প্রাইমারি টেটও কিন্তু অনেক অনেকবার তোমার ইন্টারভিউতে কিন্তু আস্ক করেছে। মানব দেহে লালা গ্রন্থির সংখ্যা কয়টি? লালা গ্রন্থি মানে যেটা লালা ক্ষরণ হয় সেটা হচ্ছে 3 জোড়া। ঠিক আছে, যদি বলে কত জোড়া তাহলে হবে 3 জোড়া, যদি বলে কয়টি তাহলে হবে 6টি। তার কারণ আমরা জানি 1 জোড়া সমান 2টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো 104 নম্বর প্রশ্ন কি বলছে, লাইকেন যেটা তোমার শৈবাল বা ছত্রাক এই ধরনের তোমার যে উদ্ভিদগুলো রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় মিথজীবী। কি বলা হয়? মিথজীবী বলা হয়। ঠিক আছে, পরজীবী মানে হচ্ছে যারা পরের দেহে বাস করে, মৃতজীবী মানে তো যারা মারা গেছে এমন। ঠিক আছে, মলভোজী মানে যারা মলকে বেঁচে থাকে, আর মিথজীবী মানে হচ্ছে তারা মৃতজীবী এবং পরজীবী সমমিশ্রণ। ঠিক আছে, দুটোই তারা। ঠিক আছে, নেক্সট 105 নম্বর কি বলছে, দেখো নিচের কোন জীবের মধ্যে হলোফাইটিক পুষ্টি দেখা যায়? হলোফাইটিক পুষ্টি কাদের মধ্যে দেখা যায়? দেখো মানুষ, গরু, পাখি, আম গাছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আম গাছের মধ্যে তোমার হলোফাইটিক পুষ্টি দেখা যায়। নেক্সট প্রশ্ন, এবার চলে আসো আমাদের সিচুয়েশন বেস প্রশ্ন বলতে পারো অথবা পেডাগজিও কিন্তু বলতে পারো। ঠিক আছে, কি বলছে প্রশ্নটা ভালোভাবে পড়বে, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো। কি বলছে দেখো, চতুর্থ শ্রেণীর ছাত্র এন্তাজ স্কুলের ছেলে মেয়েদের বই, পেন, খাতা প্রভৃতি চুরি করে স্কুলের আশেপাশে লুকিয়ে রাখে, বাড়ি নিয়ে যায় না। এন্তাজের এই অপরাধ প্রবণতার কারণটা কি? এই যে অপরাধ করছে সে, এই যে পেন, খাতা এই সমস্ত চুরি করা, এটার কারণটা কি? দেখো সংসারে দারিদ্র, অপশন বি হচ্ছে সহপাঠীদের প্রতি প্রতিহিংসা মেটানো, যে হিংসা আছে তার জন্য চুরি করা, অপশন সি বলছে দেখো স্নেহ ভালোবাসার অভাব ও পিতামাতার পক্ষপাতিত্বপূর্ণ ব্যবহার, অপশন ডি হচ্ছে উপরে সবগুলি এখানে কিন্তু হবে না, এটা আগে কাটা যাচ্ছে। দেখো সংসার যদি দারিদ্র থাকতো তাহলে চুরি করে কখনো ওই স্কুলের আশেপাশে লুকিয়ে রাখতো না। ঠিক আছে, দারিদ্রটা কখনো হবে না, তার কারণ সেগুলো হয়তো সে বিক্রি করতো। ঠিক আছে, বা সেখানে বিক্রি করে অর্থ উপার্জন করতো। যদি সংসারে যদি দারিদ্র যদি থাকতো তাহলে সে তো বদমাইশি করছে, তাই না? সহপাঠীদের প্রতি হিংসা মেটানো, এটাও হবে না, তার কারণ দেখো সে কিন্তু বাড়ি নিয়ে যায় না। ঠিক আছে, সে হতে পারে সে ব্যবহার করে বা খারাপ আচরণ করে, এটা হচ্ছে তোমার স্নেহ ভালোবাসার অভাব রয়েছে তাকে। ঠিক আছে, এবং পিতামাতার কিন্তু পক্ষপাতিত্বপূর্ণ ব্যবহার, যে পিতামাতা কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের কিন্তু দেখে না। ঠিক আছে, তার যে বাচ্চার যে তোমার লালন পালন যে প্রসিডিওর যেটা আছে, বা তাদের কিন্তু বাচ্চার কিন্তু খোঁজ তারা রাখছে না যে আমার বাচ্চাটা কি করছে। ঠিক আছে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট কতটা হলো, ঠিক আছে, তার মানসিক অবস্থা কেমন। তো সঠিক উত্তর হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বা এমনও হতে পারে যে এই তারা বাবা মা এগুলো জানা সত্ত্বেও কিন্তু কোনো পক্ষপাতিত্ব দেয় না বা কোনো অপিনিয়ন তারা দেয় না যে না এটা করা উচিত না বাবু। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। 107 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পরিবেশ বিদ্যা শিক্ষণের অর্থাৎ ইউএমপি কোন সংগঠনের প্রকল্প, যেটাকে ফুল ফর্ম পরীক্ষা আসে যে আরবান মার্জিনাল প্রজেক্ট। ঠিক আছে, ইউএমপির ফুল ফর্ম অনেকবার আসে। তো সঠিক উত্তর হবে দেখো 4টে অপশন আছে, এই যে ইউনেস্কো এবং তোমার অর্থ সাহায্যে তোমার এনসিইআরটি এবং শিক্ষা দপ্তরের তোমার বিজ্ঞান শাখা। ঠিক আছে, বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, আবার সেম প্রশ্ন, একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? শিক্ষকের কি হবে? শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা, একজন সুদক্ষ বক্তা হওয়া, শ্রেণীতে হাজির হওয়া, অপশন ডি বলছে শিক্ষার্থীর অসুবিধা বা দুর্বোধ্য বিষয়গুলোকে নিরসন করা। মানে সলভ করা। তাহলে একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষক হিসেবে কোনটি সবচেয়ে ইম্পর্টেন্ট? না দেখো শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা তো অবশ্যই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলা হয় তাহলে হবে অপশন ডি। দেখো এখানে সবগুলোই ঠিক আছে, শ্রেণীতে হাজার হওয়া ইম্পর্টেন্ট, সুদক্ষ বক্তা অবশ্যই হতে হবে, সুদক্ষ বক্তা না হলে তাকে বোঝাবে কি করে, বাচ্চাগুলোকে পড়াবে কি করে, তাই না? শ্রেণী শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু যদি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা তাহলে হবে শিক্ষার্থী যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে, কোনগুলো বুঝতে পারছে না বা তাদের কি কি সমস্যা সেগুলো বোঝা এবং সেগুলোকে সলভ করা, নিরসন করা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো চলে আসি 109 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে যা করা উচিত সেটি হলো। প্রাকৃতিক পরিবেশ বাঁচানোর জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে কি দেখো, জলের ব্যবহার বৃদ্ধি, প্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি, অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি, যানবাহনের ব্যবহার বৃদ্ধি। কখনোই না যানবাহনের ব্যবহার বৃদ্ধির ফলে তো আরো দূষণ হবে, তাই না? প্রচলিত শক্তি কখনোই হবে না, প্রচলিত মানে যেগুলো আমরা ব্যবহার করি, যেমন পেট্রোল। ঠিক আছে, পেট্রোল, তারপর কয়লা পুড়িয়ে কারেন্ট উৎপন্ন করা। জলের ব্যবহার বৃদ্ধি কখনোই না, জলের অতিরিক্ত ব্যবহারের ফলে কি হবে, জলতল বৃদ্ধি পাবে, ফলে জলের আর্সেনিকের পরিমাণ বাড়বে, ভবিষ্যতে জলের তোমার অভাব দেখা দেবে, তাই না? ভূমিজল কমছে দিনের পর দিন, তাহলে এটাও কিন্তু হবে না, হবে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি। অপ্রচলিত শক্তি কোনগুলো? যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ঠিক আছে, জোয়ার ভাটা শক্তি, এইগুলো যেগুলো তোমার প্রকৃতির অবাধ পরিমাণে রয়েছে ব্যবহার করো যত ইচ্ছা। যেমন বর্তমানে সোলার প্যানেল লাগানো হচ্ছে। ঠিক আছে, এই সোলার প্যানেলগুলোর মাধ্যমে কি হচ্ছে, সূর্যের আলোকে ব্যবহার করে বিভিন্ন তোমার শক্তি ব্যবহার করা হচ্ছে, কারেন্ট উৎপন্ন করা হচ্ছে, লাইট বাল্ব, বিভিন্ন বাড়ির ইলেকট্রিসিটি চলছে, তাহলে এটা একটা কিন্তু অপ্রচলিত শক্তির ব্যবহার। ঠিক আছে, এর ফলে কিন্তু প্রাকৃতিক পরিবেশ কিন্তু রক্ষা হচ্ছে।
নেক্সট দেখো 110 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলি পড়ে দেখো। কি বলছে, কিভাবে আমি একটি কাজের জন্য সংকল্প তৈরি করব, কিভাবে ওই সংকল্পটিকে অনুসরণ করব, কোনগুলো আমার শক্তি, কিভাবে আমি প্রতিকূলতাগুলোকে নির্বাচন করব। মানে প্রতিকূলতা মানে যেগুলো আমাদের ফল্ট, ঠিক আছে, যেগুলো আমার মানে ফলিং পয়েন্ট যেগুলো। কি বলছে, উপরের প্রশ্নগুলিকে উত্তর দাও এবং এগুলো হলো কি না, এই যে এটা হচ্ছে কি, কিভাবে আমি একটি কাজের জন্য সংকল্প তৈরি করব, কিভাবে ওই সংকল্পটিকে অনুসরণ করব, কোনগুলো আমার শক্তি, আমি কিভাবে প্রতিকূলতা গুলিকে নির্বাচন করবো। এই যে উপরোক্ত প্রশ্নগুলি উত্তর দেয় এবং এগুলো হলো কি, শিক্ষকের দ্বারা নির্বাচিত পর্যায়ক্রমিক মূল্যায়ন, ছাত্রছাত্রীদের নিজস্ব মূল্যায়ন, শিক্ষকের নিজস্ব মূল্যায়ন, আর শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মূল্যায়ন। ঠিক আছে, তো সঠিক উত্তর এখানে কি হবে দেখো, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, শিক্ষকের এগুলো নিজস্ব মূল্যায়ন। ঠিক আছে, এগুলো কিন্তু নিজস্ব মানে স্যার মূল্যায়ন করেছে। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো। কি বলছে, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের বিভিন্ন পশুদের ছবি দেখিয়ে বলে যে পশুগুলি তোমাদের বাড়িতে থাকে না, তাদের রং করো। এই কাজের গুণটি কি? এই কাজের গুণটি কি হবে দেখো, চারটে অপশন আছে, সৃজনশীলতা, পর্যবেক্ষণ, শ্রেণীবিন্যাসে দক্ষতা, তথ্য সংগ্রহ। কি হবে, সেগুলো যেগুলো থাকে না বলেছে, অনেকগুলো ছবি আছে যেগুলো তোমাদের বাড়িতে থাকে না, অর্থাৎ গৃহপালিত পশু নয়, সেগুলো রং করতে বলেছে। তার মানে এটার দ্বারা কি বোঝা চেয়েছে দেখো, এখানে এখানে তথ্য সংগ্রহ হবে। ঠিক আছে, তার কারণ তাকে একটা ডেটা অবশ্যই সে পাবে যে কোনগুলো গৃহপালিত পশু, কোনগুলো বনের পশু, এটা একটা হবে। শ্রেণীবিন্যাসের ক্ষমতা, কোনগুলো কি ধরনের পশু, কোনগুলো গৃহপালিত পশু, কোনগুলো তোমার বুনো পশু, সেগুলো চিনতে পারবে। এবং পর্যবেক্ষণের কিন্তু দক্ষতা কিন্তু বাড়বে। ঠিক আছে, কিন্তু সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কিন্তু এখানে থাকবে না। যদি তাদেরকে রং করার কথা কিন্তু বলতো, তাহলে কিন্তু এখানে তোমার সৃজনশীলতার রং করা বলছি, ছবি আঁকার ব্যাপারটা যদি বলতো, তাহলে এখানে ক্রিয়েটিভিটি ব্যাপারটা কিন্তু আসতো। ঠিক আছে, কিন্তু এখানে আসছে না, যেহেতু শুধুমাত্র রং করতে বলছে। ঠিক আছে, এবং সবগুলোকেও রং করতে কিন্তু বলছে না, যেগুলো যেগুলো তোমার মানে বাড়িতে থাকে না সেগুলোকে বলছে, সেহেতু অপশন এ হবে না। মানে এই যে তিনটে অপশন হবে, সঠিক উত্তর হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে, 112, ক্লাস 5 এর শিক্ষিকা মাহিকা চায় তার ছাত্রছাত্রীদের আশেপাশের নানা উদ্ভিদ পর্যবেক্ষণ করতে শিখুক। অর্থকারী শিখনের জন্য সে কি করতে পারে? এই যে অর্থকারী যে শিখন, ঠিক আছে, উদ্ভিদ পর্যবেক্ষণ মানে তো তাকে উদ্ভিদ আনতে হবে স্কুলে, টবে লাগাতে হবে, তার মানে সেখানে কিছু টাকা খরচ হবে, ওটাই বলেছে অর্থকারী শিখন। ঠিক আছে, যেটা সে টিএলএম হিসেবে ইউজ করতে চাইছে, তো সে কি করতে বলবে? ঠিক আছে, অর্থকারী শিক্ষার জন্য সে কি করতে বলবে? তাহলে উপকারী উদ্ভিদের প্রশংসা করা, যত বেশি সম্ভব উদ্ভিদের নাম লেখা, তাদের উচ্চতা, পাতার গন্ধ, বেড়ে ওঠার স্থান ইত্যাদি নজর করা। অপশন ডি বলছে উদ্ভিদের প্রাণ আছে, এটা বোঝা। তাহলে কি হবে, যে সে যদি চায় যে ছাত্রছাত্রীদের আশেপাশে নানা উদ্ভিদ পর্যবেক্ষণ করতে শিখুক, তাহলে তাদের উচ্চতা সম্পর্কে বলবে, বিভিন্ন উদ্ভিদের উচ্চতা বিভিন্ন রকম, তাদের পাতার গঠন সম্পর্কে বলবে, তাদের বিভিন্ন ফুলের গন্ধ বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, বেড়ে ওঠার কোনো গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, কোনো গাছ, মানে তার সেই যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করবে। ওকে, বা নজর দিতে বলবে বা লক্ষ্য রাখতে বলবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 113 নম্বর প্রশ্ন, চতুর্থ শ্রেণীর একজন প্রাথমিক শিক্ষক জলের অভাব এই বিষয়ের উপর কিভাবে তার শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। এগুলো থেকে কিন্তু তোমার ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন করা হবে, বারবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রাইমারি টেটের পেডাগজি সেকশনে কিন্তু এগুলো আসবে। দেখো দেখো এই বিষয়টা একটি লিখিত পরীক্ষা নেবেন কখনোই না। তাদের প্রাথমিক জীবনে কিভাবে তারা জল সংরক্ষণ শুরু করছে তা কিন্তু খুঁজে বের করে, এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যায় অপশন বি। কিভাবে জলটাকে সংরক্ষণ শুরু করেছে তা কিন্তু খুঁজে বার করা, এটাই হচ্ছে জলের অভাব এই বিষয়ে কিন্তু মূল্যায়ন করানো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 114 নম্বর প্রশ্ন কি বলছে, তৃতীয় শ্রেণীর পরিবেশ বিদ্যার ক্লাসে বিভিন্ন ধরনের খনিজ সম্পদের ধারণা দিতে গিয়ে শিক্ষক মহাশয় সিনথেটিক উল এর কথা বলেন। এই সিনথেটিক উল বলতে তিনি কোন খনিজ সম্পদের কথা বলতে চেয়েছেন, মানে বলতে চাইলেন। ঠিক আছে, সিনথেটিক উল দেখো, অপশন এ খনিজ তেল, অপশন বি হচ্ছে কয়লা, অপশন সি লোহা, অপশন ডি প্রাকৃতিক গ্যাস। এই যে সিনথেটিক উল, এটা হচ্ছে তোমার খনিজ তেল, সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 115 নম্বর প্রশ্ন কি বলছে না, স্কুলের বার্ষিক প্রোগ্রাম এরপর রিপন স্যার দেখলেন ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াশোনাতে মনোযোগ নেই, এরকম পরিস্থিতিতে তিনি কি রকম বা কি করবেন ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য। দেখো চারটে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যায় অপশন বি, তিনি শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার করবে। মানে এখানে টিএলএম এর কথা কিন্তু বলা হচ্ছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, এবং এই যে পাঠকে শিক্ষার্থীর কাছে মনোযোগী করে তুলবে। আমরা সকলেই জানি যে টিচিং এ যদি টিএলএম ব্যবহার করা হয় তাহলে সেটা আরো মনোযোগী হয়ে ওঠে, ছেলেমেয়েরা আরো ক্লাস করতে মনোযোগী হয়, আগ্রহ হয়, এবং ক্লাসটা তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে। সঠিক হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট প্রশ্ন 116 নম্বর প্রশ্ন, রিজুর বাবা একজন কৃষক, তিনি তার জমিতে ফসল বেশি ফলানোর জন্য জমিতে অতিরিক্ত সার প্রয়োগ করেন। এর ফলে কি হবে, খুবই সিম্পল, অতিরিক্ত সার যদি জমিতে অতিরিক্ত সার প্রয়োগ করা হয় কি হবে, জমির যে উর্বর শক্তি সেটা নষ্ট হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট আছে 117 নম্বর প্রশ্ন, আপনি কোন একটি শ্রেণীতে কি বলছে, শ্রেণীতে পরিবেশ বিষয়ে পাঠদান করছেন। ঠিক আছে, এমন অবস্থায় কোনো ছাত্র বা ছাত্রী পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করলে আপনি কি করবেন। কোনো একটা আপনি বা তুমি ধরো না কোনো একটা সাবজেক্ট পড়াচ্ছ, ধরো নাও প্রাণীজ খাবার, ঠিক আছে, প্রাণীজ খাবার পড়াচ্ছ তুমি,
তো হঠাৎ করে কিছু বাচ্চা, দুটো বাচ্চা যে বা একটা বাচ্চা ডিস্টার্ব করছে, ব্যাঘাত করছে, ওকে খোঁচা দিচ্ছে, বিভিন্ন মানে শব্দ করছে, পায়ে ঘষা দিচ্ছে, আওয়াজ করছে, মানে এক কথায় এই যে পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করছে। তো শিক্ষক হিসেবে আপনি প্রথম কাজ আপনার কি হবে, দেখো ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাইবেন, তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন, বিষয়টিকে এড়িয়ে যাবেন, তাকে শ্রেণীকক্ষের বাইরে চলে যেতে বলবেন। কখনোই শাস্তি প্রদান এখানে সঠিক উত্তর হবে না। বিষয়টিকে এড়িয়ে যাবেন কখনোই না, তাহলে সে আরো মানে পরবর্তী যারা রয়েছে তার পাশাপাশি ছেলেমেয়েরা তারাও কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে, ফলে কিন্তু ক্লাসরুমে যে শৃঙ্খলাটাই বজায় থাকবে না, ফলে পঠন পাঠন মানে নষ্ট হবে। এই হচ্ছে ব্যাপার। তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন কখনোই না। প্রথম তার কাজ হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করার কারণটা কি, তার কি ব্যাপার, সে যে ডিস্টার্ব করছে ক্লাস, সেটা আগে কারণটা জানতে চাইতে হবে, তারপরে কিন্তু তাকে ব্যবস্থা নিতে হবে কারণ অনুযায়ী। সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, নেক্সট 118 নাম্বার কি বলছে, পিয়ালি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, তার বাড়ি গঙ্গার তীরে। পিয়ালি বর্ষাকালে গঙ্গায় তোমার ইলিশ মাছের প্রধান যে লক্ষ্য করে, বর্ষাকালে গঙ্গায় ইলিশ মাছের প্রধান্য কোন ধরনের বৈচিত্র্য, সেটা হচ্ছে তোমার প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে, কি হবে এখানে প্রজাতিগত কিন্তু বৈচিত্র্য, মানে একটা প্রজাতির কথা বলা আছে, ইলিশ একটা যে কোনো একটা প্রজাতি মাছের, সেটা হবে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে, 119 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অনিতার বাড়ি গ্রামে, সে শহরে মামার বাড়িতে ঘুরতে গেল। অনিতা দেখলো সেখানকার লোকেরা একটি নিচু জায়গায় কঠিন বর্জ্য জমা করে রাখে। শহরতলির নিচু জায়গায় এভাবে কঠিন বর্জ্য জমা করে রাখার পদ্ধতি কি বলা হয়, মানে নিচু জায়গায় কঠিন যে বর্জ্যগুলো সেগুলো এক জায়গায় জমা করে রাখছে তারা। ঠিক আছে, এই যে শহরতলি নিচু এলাকায় এই যে কঠিন বর্জ্য জমা করার পদ্ধতি কি বলা হয় এখানে, এটাকে বলা হয় ড্রাফটিং। ঠিক আছে, ড্রাফটিং কিন্তু বলা, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আজকে লাস্ট প্রশ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে, কি বলছে, নিচের কোনটি সঠিক, চারটে অপশন আছে। অপশন এ পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষার পরিধি এক, কখনোই না। পরিবেশবিদ্যার পরিবেশ শিক্ষার পরিধি এক না, দুটোরই আলাদা। বি কি বলছে, পরিবেশবিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধির অপেক্ষা বৃহত্তর, কখনোই না, এটা ভুল, উল্টোটা লেখা আছে, এখানের কাছে কোনোটি নয়। সি অপশনটা পড়ে দেখি, পরিবেশবিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধির অপেক্ষায় ক্ষুদ্রতর, এটা হয়েছে সঠিক উত্তর। পরিবেশবিদ্যার কিন্তু পরিধি পরিবেশ শিক্ষার যে পরিধির থেকে কিন্তু ক্ষুদ্রতর। ঠিক আছে, তাহলে এটার যে শিক্ষার পরিসর সেটা কিন্তু এটার তুলনায় কিন্তু বৃহৎ। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন সি। তো আজকে এতটুকু ছিল আজকের আমাদের ক্লাস। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন আমরা আলোচনা করলাম, পরের ক্লাসে কিন্তু আমরা বাকি প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখবে, এবং যারা যারা প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও 2024-কে টার্গেট করে, তারা আমাদের যে অ্যাডমিশন নিতে পারে আমাদের অনলাইন কোর্সে। মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের এই কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যারা প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য পড়াশোনা করতে চাও, প্রিপারেশন নিতে চাও, সামনে বুঝতেই পারছো এসএলএসটি তোমার এসএলএসটি বলছি, আপার প্রাইমারি কিন্তু তোমার প্যানেল প্রকাশিত হয়ে গেল, সেহেতু তোমাদের কিন্তু ইন্টারভিউ নোটিস কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, অনেকেই ভাবছো আসবে কি আসবে না, দ্বিধার মধ্যে আছো, কোনো চিন্তা করতে যাবে না এইসব বিষয়ে না চাপ নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দাও, প্রিপারেশন শুরু করে দাও। দেখো প্রিপারেশন তোমার কিন্তু ব্যর্থ হবে না, আসুক আর না আসুক প্রিপারেশন তোমার কিন্তু থেকেই যাবে। এই বছর না আসলে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে পারে, তুমি কিন্তু আগে থেকে কিন্তু প্রিপেয়ার্ড কিন্তু হয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং যারা যারা ভাবছে যে না প্রাইমারিতে আমাকে পেতেই হবে, সেহেতু এই বছর এক্সামটা 2024-এর প্রশ্ন যতই কঠিন হোক ভালো করে দিতে হবে, এবং আমরা সেরকম ভাবে কিন্তু পড়াবো। তারা কিন্তু আমাদের অনলাইন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। প্রাইমারি টেটের ব্যাচ কোর্সের জন্য প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা, এবং ইন্টারভিউর জন্য ব্যাচ প্রাইস কোর্স হচ্ছে তোমার ফুল কোর্স 100 টাকা। ঠিক আছে, এটা একটা অফার প্রাইস এর থেকেও বেশি আছে। তো তোমরা যারা অফার প্রাইসে অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বারে কল করে নিও বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর অনেকেই কিন্তু ভিডিওটা দেখছো, ঠিক আছে, অনেক দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ঠিক না। তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা একটু করে নিও, তার কারণ এই সাবস্ক্রাইব করলে তোমাদেরও লাভ, আমাদের তো অবশ্যই ভালো, চ্যানেলটা বড় হবে, আমাদের পরিবারের সদস্য বাড়বে, সেটা তো ঠিক। তোমরা সাপোর্ট করলে বুঝতে পারবে যে আমাদের কতজন আমাদের পরিবারের সাথে যুক্ত আছে, কতজন আমাদের ক্লাস দেখে। ঠিক আছে, তোমরা পরিবার আমাদের সদস্য হবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা সাবস্ক্রাইব করলে যে এই যে ভিডিওগুলো মানে আমরা দিচ্ছি, ক্লাসগুলো করাচ্ছি, সেইগুলো নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কিন্তু দেখতে পাবে, ফলে কিন্তু কোনো ইম্পর্টেন্ট আপডেট আমরাও দিয়ে থাকি, এই আপডেট বা ক্লাস কিছু কিন্তু মিস হবে না। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।